ওকে, আমাদের গত ক্লাসটাতে আমরা জারণ বিজারণের এই জায়গাটা ছিলাম, তাই না? এবং ২টা হোমওয়ার্ক দিয়েছিলাম। আশা করি সেটুকু সবাই করছে। যে হচ্ছে ২টা জিনিস। সমতাকরণ যখন করব তখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়াতে এবং হচ্ছে সে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে তৈরি করে হচ্ছে এইটা। আচ্ছা, নিশাত জাহান বলছে গত দিনের লেকচারটা আরেকবার বুঝাই দিলে ভালো হয়। গত দিনের লেকচারটা ছিল মেইনলি প্র্যাকটিস ক্লাস। তো ওইটা হচ্ছে তুই কি হোমওয়ার্ক ২টা করছিলি ভাইয়া? হ্যাঁ, গ্যাপ ক্লাস নিবো ইনশাল্লাহ, জানাই দিব নে। সো পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে Mn2+ তৈরি করে। সো এখানে দেখলাম ওর তুল্য সংখ্যা হচ্ছে ৫। ৫ মানে হচ্ছে ৫টা ইলেকট্রন সে গ্রহণ করে। সো অ্যাসিডিক মিডিয়াতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা ৫। পটাশিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা ৬, হ্যালোজেনের তুল্য সংখ্যা ২। এটুকু বলছিলাম একটু মনে রাখতে। তারপরে এমসিকিউর জন্য এই দুটো একটু মনে রাখতে বলছিলাম যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট অ্যাসিডিক মিডিয়া না নিয়ে যদি আমি বেসিক মিডিয়া নেই তাহলে তার তুল্য সংখ্যা হয় হচ্ছে ১। মানে সে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট থেকে পটাশিয়াম ম্যাঙ্গানেট তৈরি করে। আর অ্যাকুয়াস মিডিয়াতে MnO2 তৈরি করে তুল্য সংখ্যা ৩। বিজারকের এখানে মনে রাখতে বলছিলাম হচ্ছে ৩-৪টা মাত্র। একটা হচ্ছে Fe2+, সে Fe3+ তৈরি করে। সো 2+ থেকে 3+ তৈরি করে মানে তুল্য সংখ্যা ১। তারপরে হচ্ছে এখানে অক্সালিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি করে তুল্য সংখ্যা ২। তারপরে হচ্ছে হাইড্রোজেন পারঅক্সাইড থেকে অক্সিজেন তৈরি করে তুল্য সংখ্যা ২। আর হইতেছে হ্যালাইড থেকে হইতেছে হ্যালোজেন তৈরি করে তুল্য সংখ্যা ১। একজন জিজ্ঞেস করছে তুল্য সংখ্যা কি? একটা জারক যতগুলো ইলেকট্রন গ্রহণ করে বা বিজারক যতগুলো দান করে সেটা হচ্ছে তার তুল্য সংখ্যা। এরপরে আমরা অনেকগুলো প্র্যাকটিস করছিলাম। সেটা হইতেছে অ্যাসিডিক মিডিয়াতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণের তুল্য সংখ্যা Fe ফেরাস সালফেট। তারপরে হচ্ছে অ্যাসিডিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে ফেরাস সালফেট। তারপরে হচ্ছে অ্যাসিডিক পটাশিয়াম ডাইক্রোমেটে অক্সালিক অ্যাসিড, অ্যাসিডিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে হাইড্রোজেন পারঅক্সাইড। তারপরে ২টা হোমওয়ার্ক দিছিলাম। ওকে? সো ২টা হোমওয়ার্কের একটা ছিল অ্যাসিডিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট তার সাথে অক্সালিক অ্যাসিড, আর হচ্ছে অ্যাসিডিক পটাশিয়াম ডাইক্রোমেটের সাথে হচ্ছে আহ হাইড্রোজেন পারঅক্সাইড। হোমওয়ার্ক কি সবাই করছি? করতে হবে ভাই, হোমওয়ার্ক করতে হবে। গত ক্লাসের মতো করে রেখে দিলে দিন শেষে কোনো লাভ হবে না। আহ, এই গত ক্লাসগুলো ছিলই প্র্যাকটিস ক্লাস এবং এটা না মেলার মতো কোনো আহামরি কঠিন জিনিস না আর কি। ওকে, এবং এটা বইয়েই আছে। আজকে আমরা এই রিলেটেড প্রবলেম সলভ করব। ওকে, প্রথম প্রবলেমটা লিখে নে। কপার পাইরাইটস বলা হয় CuFeS2, এটা হচ্ছে ওদের প্রচলিত নাম। এইটা না, এটা দিয়ে তো শুরু করবো না, এইটা দিয়ে শুরু করব। আর এইখানে বইয়ে যদি কেউ বই খুলে একটু বলে দেয় আগে থেকে, বইয়ে আমাদের যত ম্যাথস আছে জারণ বিজারণের প্রত্যেকটা ম্যাথ হচ্ছে ওই সবকিছুর মূল কথা আমাকে আগে সমতাকরণ করতে হবে। সমতাকরণ করে তারপরে আমরা যে সহগুণপদ সূত্র অ্যাপ্লাই করলেও হয়, মোল ইন্টু তুল্য সংখ্যা এই ফর্মুলা অ্যাপ্লাই করলেও হয়। বাট দিন শেষে মেইন কথা এইটা, সমতাকরণ আমাকে জানতে হবে। সমতাকরণ না জানলে বিক্রিয়া লিখতে পারবো না, বিক্রিয়া লিখতে না পারলে আমি হিসাব নিকাশও করতে পারবো না। আর আমি এখানে কয়েকটা স্যাম্পল ম্যাথ করাই দিব। কিন্তু বইয়ে যে ম্যাথগুলো আছে, বইয়ে আরো অনেক বেশি ম্যাথ আছে। সবগুলো করতে হবে নিজেদের এবং এমন কোনো ম্যাথ বইয়ে নাই যারা হচ্ছে সমতাকরণ পারলে আর জারণ বিজারণের আগে যে ম্যাথের টাইপগুলো আমি দেখাইছিলাম, স্টোইকিওমেট্রিক ফর্মুলা দিয়ে ম্যাথ করা অথবা মোল ইনটু তুল্য সংখ্যা দিয়ে ম্যাথ করা, যে কোনো টাইপের মিলে যাবে। এরকম করে যদি বলি, আমাকে বলছে 10%, ওকে, 10% হাইড্রোজেন পারঅক্সাইড এর 10 সেমিকিউব দ্রবণকে অম্লীয় অবস্থায়, তাহলে 10% হাইড্রোজেন পারঅক্সাইডের 10 সেমিকিউব দ্রবণকে অম্লীয় অবস্থায় সম্পূর্ণরূপে জারিত করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের 10 সেমিকিউব দরকার হয়। আচ্ছা, আমাকে বলছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এইটার মোলারিটি গণনা করতে বলছে। এখন এই টাইপের প্রশ্ন যদি আমাদের এসএসসি এইচএসসি পরীক্ষায় আসে তাহলে একভাবে করতে হয়, যদি অ্যাডমিশনে আসে তাহলে একভাবে করতে হয়। অ্যাডমিশনে আসলে মনে আছে একটা ফর্মুলা, মোল ইনটু তুল্য সংখ্যা, মোল ইনটু তুল্য সংখ্যা। ওকে, সো মোল ইনটু তুল্য সংখ্যা সমান মোল ইনটু তুল্য সংখ্যা, এইটুকু দেখায় অ্যাডমিশনে করতে হয়। আর এইচএসসি পরীক্ষার জন্য আমাদের বিক্রিয়াটা দেখাইতে হয়। স্যাররা একটু এক্সপেক্ট করে যে স্টুডেন্টরা বিক্রিয়াটা লিখছে। তো আমি একটু বিক্রিয়াটা যদি আগে দেখাই শেখাই, মানে এইচএসসি পরীক্ষায় যেভাবে লিখতে হয়, কার সাথে কার বিক্রিয়া? অ্যাসিডিক দ্রবণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট।
এটা কিন্তু হোমওয়ার্কে দেওয়া ছিল। KMnO4 অ্যাসিডিক মিডিয়াম, মানে এখানে সালফিউরিক অ্যাসিড নেই। আর তার সাথে এখানে কি আছে, এখানে হাইড্রোজেন পারঅক্সাইড আছে, H2O2। আবারও বলি ভাই, এটা কিন্তু ম্যাথ করার স্বার্থে করছি না, এই বিক্রিয়া না দেখাও ম্যাথ করা যায়। প্রথম নিয়ম কি ছিল মনে আছে? প্রথম নিয়ম ছিল তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করা। এর তুল্য সংখ্যা 2, এটা এর সামনে বসবে। এর তুল্য সংখ্যা 5, এটা এর সামনে বসবে, তাই না? ওইখানে যা ছিল এখানে তাই নিয়ম। মানে ইলেকট্রন আয়ন মেথডেও যে নিয়ম, এখানেও সেই নিয়ম। তারপরে আমরা কি জানি মনে আছে, যে এই ম্যাঙ্গানাস থেকে Mn2+ তৈরি করে, মানে ম্যাঙ্গানাস সালফেট তৈরি করে। যেহেতু এখানে ম্যাঙ্গানাস 2টা, এই জন্য 2 দিলাম। তারপর মনে আছে যে এখানে যতগুলো অক্সিজেন ততগুলো পানি। তাহলে এখানে অক্সিজেন কয়টা, 4 দুগুণে 8টা। তাহলে এখানে কত অণু পানি হবে? এখানে 8 অণু পানি হবে। আমরা এটাও জানি হাইড্রোজেন পারঅক্সাইড থেকে অক্সিজেন তৈরি করে, 5 অণু অক্সিজেন তৈরি হবে। এবং আমরা এখানে এটাও জানি এটা দুধভাত যৌগ তৈরি হবে, সেই দুধভাত যৌগ হচ্ছে পটাশিয়াম সালফেট। আর এখানে যেহেতু পানি আছে 8টা, পানি যেহেতু 8টা আছে মানে 16টা হাইড্রোজেন, এখানে আছে 10টা হাইড্রোজেন, তাহলে এখানে 3 দিলে হয়। এই হচ্ছে আমাদের রিঅ্যাকশন। এটা অ্যাডমিশনে যদি এই প্রশ্ন আসে, এটা না দেখাইলেও হয়, আবারও বলতেছি, না দেখাইলেও হয় অ্যাডমিশনে আসলে। এবার যদি আমি সহগ অনুপাত সূত্র অ্যাপ্লাই করি, n অফ KMnO4, এটার সহগ কত, 2, সমান n অফ হাইড্রোজেন পার অক্সাইড বাই কত, বাই হচ্ছে 5। তাহলে কি দাঁড়াইলো, 5 ইন্টু n অফ KMnO4 সমান 2 ইন্টু n অফ হাইড্রোজেন পার অক্সাইড। অ্যাডমিশনে শুরু হবে এই লাইন দিয়ে। কেন ভাই এই লাইন দিয়ে শুরু হয়? এই যে মোল ইন্টু তুল্য সংখ্যা, আমি তো অলরেডি জানি ভাই পটাশিয়াম পার ম্যাঙ্গানেটের তুল্য সংখ্যা 5। আমি তো এটাও জানি হাইড্রোজেন পার অক্সাইডের তুল্য সংখ্যা 2। তাহলে মোল ইন্টু তুল্য সংখ্যা সমান মোল ইন্টু তুল্য সংখ্যা। এই লাইন দিয়ে আসলে আমাদের অ্যাডমিশনের ম্যাথ শুরু হবে। বাকি যেটুকু আছে এটুকু খুবই ইজি পিজি লেমন স্কুইজি। এরকম ইজি ম্যাথ আসে এক্সামে, ওরে বাবা, এরকম ম্যাথই আসে। 5 ইন্টু পটাশিয়াম পার ম্যাঙ্গানেট, আমাকে কি দেওয়া আছে, মোল দেওয়া আছে। কিন্তু মোলে আমাদের লাগবে কি, লাগবে হইতেছে মোলারিটি, তার মানে ভি ইন্টু এস। সো ভি এর মান দেওয়া আছে হচ্ছে 10 ইন্টু এস, বের করতে হবে। অনেকে মনে মনে চিন্তা করছে যে ভাইয়া আমাদের এখানে তো ভি এর মানটা লিটারে নেওয়া উচিত। এই লিটারে নেওয়া উচিত, বাট এখানে কি লিটারে নিতেই হবে এমন কোনো কথা আছে? কি মনে হয় অঙ্কটা পড়ে? এটা কিন্তু একটা হোমোজেনাস ইকুয়েশন হবে, কারণ কি এইখানেও কিন্তু আয়তন ইন্টু ঘনমাত্রা, এখানেও কিন্তু আয়তন ইন্টু ঘনমাত্রা, এই জন্য আমাদের ভিটাকে লিটারে নিতেই হবে এমন কোনো কথা নাই। এবার আসি হচ্ছে 2 ইন্টু, এই যে এখানকার 2, হাইড্রোজেন পার অক্সাইড, ভি ইন্টু এস, ভি এর মান দেওয়া আছে এখানেও 10 ইন্টু এস কত, কাঁচা বাচারা মনে আছে একটা ফর্মুলা, এস সমান হচ্ছে 10x/m, পার্সেন্টেজ দেওয়া থাকলে, খুব বিখ্যাত ফর্মুলা। তাহলে 10x/m মানে হইতেছে, আচ্ছা এটাকে একটু নিচে লিখতে হবে নাহলে জায়গা হচ্ছে না, 5 ইন্টু 10 ইন্টু এস সমান 2 ইন্টু 10 ইন্টু 10x, সো 10 ইন্টু 10। আর এখানে m/m এর মান হচ্ছে 34। ভাই 34 কই থেকে পাইলেন? পটাশিয়াম হাইড্রোজেন পার অক্সাইড, তার জন্য 34। এখান থেকে আমাদের কার মান বের হবে, এস এর মান বের হবে, কত বের হয়? আমার এই মুহূর্তে আমার কাছে ক্যালকুলেটরটা নাই। যার কাছে ক্যালকুলেটর আছে একটু করে ফেলি। 1.17, আচ্ছা 1.17 এত মোলার। তাহলে একটু সংক্ষেপে রিভিউ করে দেই। অ্যাসিডিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণে হাইড্রোজেন পারঅক্সাইডের জারণ বিজারণ বিক্রিয়া, ওকে। এই জারণ বিজারণ বিক্রিয়া কিন্তু হোমওয়ার্ক দেওয়া ছিল, বাট আমি এখানে সরাসরি দর্শক আইন নিয়ে করছি। আর আমাদের নর্মাল ইলেকট্রন আয়ন মেথডে করতে বলে, যাহাই লাও তাহাই কদু। তো আমি দেখলাম এর মোল সংখ্যা বাই এর সহগ, এর মোল সংখ্যা বাই এর সহগ, আর গুণন করলে দিন শেষে এই যে মোল ইন্টু তুল্য সংখ্যা, মোল ইন্টু তুল্য সংখ্যা এটাই চলে আসলো। আর তারপরে গিয়ে হইতেছে আমি মোলের ফর্মুলাটা বসাইলাম, ঠিক আছে। এতটাই সহজ প্রশ্ন এখানকার।
তারপরে এটা হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে কমন কোয়েশ্চেন। সবাই একটু ম্যাথটা লিখে নেয়। শুক্রবার। আচ্ছা, এই ম্যাথটা, এটা হচ্ছে, এটা যে বুয়েট লেখা আছে মানে অ্যাডমিশনে আসবে, একাডেমিকে আসবে না এমন কোনো কথা না। এই টাইপটাই আমাদের পরীক্ষায় সব থেকে বেশি আসে। স্টিল বানানের রস্বইকার হবে, দীর্ঘইকার হবে না। আমাকে বলছে 0.240 গ্রাম স্টিলের নমুনা সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করা হলো। মানে আমি অঙ্কটা একটু বুঝাই দিই, তারপরে হচ্ছে সলভ করবো নে। ধরলাম এই হচ্ছে আমাদের, এটা মুছে ফেলবো পরে। এই হচ্ছে আমাদের একটা সালফিউরিক অ্যাসিডের আহ পাত্র আছে, তার মধ্যে এই যে অ্যাসিড আছে, অনেক অ্যাসিড আছে। তো এই সালফিউরিক অ্যাসিডের মধ্যে আমি একটুখানি লোহা নিছি, অল্প একটুখানি, ইভেন 1 গ্রামও না, 1 গ্রামের থেকেও কম। তো খুবই স্বাভাবিক, লোহা তো সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, তাই না? অবশ্যই করবে। লোহা সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? ফেরাস সালফেট এগুলো তৈরি করে। সালফিউরিক অ্যাসিড কিন্তু এখনো শেষ হয়ে গেল না, লোহা কিন্তু শেষ। তাহলে আমার এখানে কি আছে? সালফিউরিক অ্যাসিড আছে আর ফেরাস সালফেট আছে, তাই না? যেহেতু আয়রন সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে ফেলছে, তাহলে আমাদের এই পাত্রের মধ্যে কি আছে? এই পাত্রের মধ্যে আছে হচ্ছে ফেরাস সালফেট, আর এই পাত্রের মধ্যে আছে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তো এর মধ্যে আবার আমি কি নিছি? আমি নিছি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট নিছি। তো এখন এই পটাশিয়াম ডাইক্রোমেট কার কার সাথে বিক্রিয়া করছে? পটাশিয়াম ডাইক্রোমেট বিক্রিয়া করছে সালফিউরিক অ্যাসিডের সাথে, সালফিউরিক অ্যাসিড তো ছিলই, আর ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া। আমাকে বলছে নমুনায় লোহার পার্সেন্টেজ কত, মানে স্টিল মানে কিন্তু লোহা না, সবাইকে জানি। এই জানি স্টিল মানেই লোহা না। স্টিলের প্রধান উপাদান আয়রন, ঠিক আছে, বাট স্টিল মানেই তো লোহা না। স্টিলে কত পার্সেন্ট লোহা ছিল? আমার বিক্রিয়া করবে শুধু লোহা। তাহলে ভাইয়া যদি এখানে বিক্রিয়া দেখাইতে চাই, তাহলে বিক্রিয়া কি দাঁড়াইলো? বিক্রিয়া হইতেছে এইটা, প্রথমে হচ্ছে আয়রন সালফিউরিক অ্যাসিড, এখানে তৈরি করে ফেরাস সালফেট, আর তৈরি করে হাইড্রোজেন। এরপরে আমাদের যে পটাশিয়াম ডাইক্রোমেট, K2Cr2O7, এর সাথে কি আসে? সালফিউরিক অ্যাসিড আসে, আর তার সঙ্গে ফেরাস সালফেট তো আছে। এই পাশে আমাদের সমতাকরণ আছে। প্রথম নিয়ম কি ছিল? তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। একটু একটু করে ফ্ল্যাশব্যাকে যাবি। তুল্য সংখ্যা এক্সচেঞ্জ মানে কি? এর 6 এর সামনে, এর 2 এর সামনে। তারপর আমরা জানি ক্রোমিয়াম কি তৈরি? ক্রোমিয়াম 3+ তৈরি করে না? মানে Cr2SO4 3। এই হচ্ছে আমাদের ক্রোমিয়াম সালফেট তৈরি হইলো। যেহেতু এখানে ক্রোমিয়াম আছে 2 দুগুণে 4টা, তার জন্য এখানে একটা 2 দিলাম। আমরা এটাও জানি জারকের অক্সিজেন অণু যে পানি, এখানে অক্সিজেন আছে 7 দুগুণে 14টা, তাহলে এখানে 14 অণু পানি। আমরা এটাও জানি ফেরাস সালফেট থেকে ফেরিক সালফেট তৈরি হয়, 3টা ফেরিক সালফেট তৈরি হবে, Fe2SO4 3। আর আমরা এটাও জানি একটা দুধভাত যৌগ তৈরি হবে, পটাশিয়াম সালফেট, এখানে 2। আর যেহেতু এখানে 14 অণু পানি হয়েছে, মানে 28টা, এখানে 6 হয়েছে, তার মানে এখানে 8টা হবে। সমতাকরণ করা শেষ। এই সমতাকরণ পার্টটুকু দেখাচ্ছি যেন এটুকু একটু প্র্যাকটিস হয়ে যায়। এখন একটু খেয়াল করতে ভাইয়া,
আমাকে এখানে যে ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনের আমাকে কার মান দেওয়া আছে? আমাকে দেওয়া আছে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, এইটা। আর আমাকে কার মান বের করতে হবে? এইটা। এইটা আমাকে দেওয়া আছে, এটা বের করতে হবে, তাই না? এখন, ও আচ্ছা, সালফিউরিক অ্যাসিডের আগে 14 হবে, হ্যাঁ। এখানে একটু ভুল হয়েছে। এই দুটো তো একই ইকুয়েশনে না, এই দুটো তো ভিন্ন ইকুয়েশনে, তাই তো? সো ভিন্ন ইকুয়েশনের জন্য আমাদের লিঙ্ক করতে হবে। এখন বল, তোদেরকে বলছিলাম লিঙ্ক করার শর্ত কি? লিঙ্ক করার শর্ত হচ্ছে এক বিক্রিয়ার বিক্রিয়ক অন্য বিক্রিয়ার উৎপাদ হইতে হবে, সেইটা এখানে কে? লিঙ্ক করতে গেলে যে ঘটক লাগে বলছিলাম, ঘটক, সেই ঘটক এখানে কে? ঘটক খুঁজে বের কর। ঘটক হচ্ছে ফেরাস সালফেট, এই হচ্ছে সেই ফেরাস সালফেট, এই উৎপাদে, এই বিক্রিয়ার উৎপাদ আর এই বিক্রিয়ার বিক্রিয়ক। এবং এটা বলছিলাম ঘটকের সহগ সব জায়গায় সমান থাকা ভালো। তাহলে আমরা ঘটকের সহগ সমান রাখি, মানে এটাকে যেহেতু এখানে 6 আছে, এখানেও 6 দিয়ে গুণ করি। 6 দিয়ে গুণ না করলে হইতো না? না করলেও হইতো, বাট আমরা আমাদের কাছেই করি। তাহলে আলটিমেটলি আমি কি দেখলাম? দরকার হচ্ছে এইটা, যে n অফ K2Cr2O7 বাই হচ্ছে 2 সমান n অফ ফেরাস সালফেট বাই 6 সমান কি n অফ Fe বাই হচ্ছে 6। 6 ইন্টু পটাশিয়াম ডাইক্রোমেট। কাঁচা বাচ্চারা কোন ফর্মুলা নিব? ফর্মুলা নিব হইতেছে V ইন্টু S, কারণ এখানে আমার S এর মান দেওয়া আছে, V এর মান দেওয়া আছে। এবং এখানে কি তুই ml এ রাখতে পারবি? সারাসার হারাম কিন্তু। এখানে ml এ রাখলে হবে না। কেন হবে না দেখ। কারণ ওই যে এই পাশে তুই কিন্তু ভর নিবি, ভর ভর। আর ওই পাশে কিন্তু VS নিচ্ছিস, সেটা হোমোজেনাস ইকুয়েশন হচ্ছে না। তো এই জন্য আমরা ভিটাকে লিটারে নিব 20। এগুলো না করতে করতে এমনি হয়ে যাবে তোদের, বুঝছিস? কখন লিটারে নিতে হবে, কখন নিতে হবে না, এগুলো প্র্যাকটিসের ব্যাপার। ইভেন এই ম্যাথটাও যে আমি করে দিচ্ছি, এটা করে দেওয়ার মানেই হয় না, কারণ এই ম্যাথ যে তোরা কত করছিস, এরপর আমি কয়েকটা করে দিচ্ছি। তারপরে এস এর মান হচ্ছে 0.022, 2 ইন্টু ডাব্লিউ বাই হচ্ছে 56 লিখলেও হয়, 55.85 লিখলেও হয়। এইখানে ডাব্লিউর মান থাকে হচ্ছে 0.202 গ্রাম। এই কাঁচা বাচারা, এই মানটা কিসের মান বলতো? এখানে যে ডাব্লিউ পাইলাম সেটা কি পিওর লোহা না? এইটুকু কিন্তু লোহা, এর মধ্যে কিন্তু কোনো ভেজাল নাই, কিচ্ছু নাই, জাস্ট পিওর লোহা। তাহলে আমি লোহার অ্যামাউন্টটা পাইছি। আর আমাকে স্টিল দেওয়া ছিল কত? 0.204। খুবই রিয়েলিস্টিক মান আসছে। 0.204 হইতেছে স্টিল, 0.202 হইতেছে লোহা। এবং এটাই তো হয়, স্টিলের তো বেশিরভাগ লোহাই থাকে। বাকিটুকু একদম ইজি পিজি লেমন স্কুইজি। আমাদেরকে এখানে লোহার অ্যামাউন্টের পার্সেন্টেজ বের করতে বলছে। তাহলে পার্সেন্টেজ কত? উপরে হচ্ছে লোহার অ্যামাউন্টই হবে 0.202, নিচে মোট স্টিলের অ্যামাউন্ট 0.204। এটাকে গুণ করব কি দিয়ে? 100 দিয়ে। কাছাকাছি 98, 99 এই টাইপের মান আসবে। সবাই কি বুঝিয়ে আছি? সমতাকরণটা আবার একটু বলবেন? অবশ্যই। দেখ ভাইয়া, প্রথমে কি করছি? তুল্য সংখ্যা এক্সচেঞ্জ করছি। এর তুল্য সংখ্যা এর সামনে নিছি 6, এর তুল্য সংখ্যা এর সামনে নিয়ে আসছি হচ্ছে, সরি, এখানে কাহিনী আছে, তোরা কেউ বললি না। ফেরাস সালফেটের তুল্য সংখ্যা 1, তাহলে এইখানে 1 হবে। সবখানেই ভুল হয়েছে। এইখানে যদি 1 হয়, তাহলে এখানে হবে হচ্ছে 1। তারপরে কেউ বলল না রে। দাঁড়া দাঁড়া, সবগুলো সবগুলো ঠিক করতে হবে। এইখানে 1 হবে, এইখানে 1 হবে। আমি ঠিক করে দিছি, দেখ, এর তুল্য সংখ্যা 1, সেই 1 এইখানে আসে। তাহলে এখানে ক্রোমিয়াম সালফেট হয়। তাহলে কত অণু পানি? এখানে 7 অণু পানি। তারপরে ফেরাস সালফেট, পটাশিয়াম সালফেট 1 অণু, 1 অণুই ঠিক আছে। এইখানে যদি 7 হয় তাহলে এইখানেও 7 হবে।
আর এইখানে হবে হচ্ছে ১, এইখানে হবে ১। এইবার ঠিক আছে। আর এইখানে যে মানটা, এই মানটা আমার মুখস্থ। মানে এই অঙ্কটা আমি অনেকবার করছি তো। এইজন্য এখানে যে 0.202 হবে সেটা মুখস্থ। ফুয়াদ আমাকে বারবার বলতেছে ভাইয়া 101 হবে। 101 ঠিক আছে, নবনী বলতেছে। কিন্তু 202 হবে এটাই হচ্ছে মুখস্থ ছিল। এবার কি সবার ক্লিয়ার হইছে? প্যাঁচ লাগাই দেই নাই। ফেরাস সালফেটের তুল্য সংখ্যা ১ ছিল না? ১ম এ প্যাঁচ লাগছিল। ঝুলে, ঝুলে করে ফেলছিলাম আবেগে। ওকে, এই ম্যাথটা লিখে নে। বড় ম্যাথ। ওকে, অনেক বড় একটা ম্যাথ। ধরলাম তোদের এখানে কেউ একজন ডাক্তার হইছিস আরকি, বুঝছিস? ডাক্তার হয়ে একজন রোগী আসছে, সেই রোগী হচ্ছে তার কিডনি স্টোন হয়েছে। এখন সেই কিডনি স্টোন নিয়ে তুই হচ্ছে বের করে ফেললি ধর। তো তারপর তোর একটু কেমিস্ট্রি জানতে মন চাইলো, তখন তুই কিডনি স্টোন দিয়ে এখন কেমিস্ট্রি করতেছিস। কিরকম? কিডনি পাথরের প্রধান উপাদান ক্যালসিয়াম অক্সালেট আমাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছে আর কি। ক্যালসিয়াম অক্সালেট হচ্ছে কিডনি স্টোনের প্রধান উপাদান। এরপর একজন ডাক্তার কি করছে, যে ক্যালসিয়াম অক্সালেট রক্ত থেকে আহরণ করে অ্যাসিডে দ্রবীভূত করে এত মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা টাইট্রেশন করা হলো। এবং সে আসলে কত এমএল রক্ত নিছিল? সে 10 এমএল রক্ত নিছিল, বুঝছিস? 10 এমএল রক্তের জন্য এত এমএল পটাশিয়াম পারম্যাঙ্গানেট দরকার হয় প্রতি মিলিলিটার। সে কিন্তু এখান থেকে বের করছিল 10 এমএল। আর আমাকে হিসাব করতে বলছে প্রতি মিলিলিটার রক্তে কি পরিমাণ ক্যালসিয়াম আছে তা নির্ণয় করে এবং বিক্রিয়া সমূহ দেখাও। যদিও ম্যাথ দেখে অনেক বড় মনে হচ্ছে, তো বিশ্বাস কর ম্যাথ যতটা বড় এই ম্যাথের সমাধান তার চেয়েও ছোট। তা আমাকে প্রথমে কি করছে, আমাকে বলছে যে কিডনি পাথরের প্রধান উপাদান ক্যালসিয়াম অক্সালেট, ভালো কথা। রক্ত থেকে ক্যালসিয়াম অক্সালেট আহরণ করা হলো। অনেকে চিন্তা করছে ভাইয়া ক্যালসিয়াম অক্সালেট কেমনে বুঝবো, কিভাবে বুঝবো? ভাই অক্সালিক অ্যাসিড থেকে হাইড্রোজেন বাদ দিয়ে ক্যালসিয়াম আন।
দেখ এইটা হচ্ছে আমাদের অক্সালিক অ্যাসিড H2C2O4। এই হাইড্রোজেনের জায়গায় যদি ক্যালসিয়াম আসে তখন সেটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেট। মানে অক্সালিক অ্যাসিডের হাইড্রোজেনের জায়গায় ক্যালসিয়াম আসছে, এটা ক্যালসিয়াম অক্সালেট হয়ে গেল। এই ক্যালসিয়াম অক্সালেট প্রথমে আমি অ্যাসিডে দ্রবীভূত করছি, ধরলাম সালফিউরিক অ্যাসিড নিছি। তো আগে বিক্রিয়া দেখাইতে হবে, তো বিক্রিয়া দেখাই। এই হচ্ছে আমাদের ক্যালসিয়াম অক্সালেট CaC2O4, তার সাথে নিলাম হচ্ছে সালফিউরিক অ্যাসিড। অনেকে বলতে পারে ভাই সালফিউরিক অ্যাসিড তো বলে দেওয়া হয় না। এটা আসলে কনভেনশন, বুঝছিস? কেন কনভেনশন? কনভেনশন হইতেছে যে ভাইয়া, আমরা জানি সালফিউরিক অ্যাসিডকে বলা হয় কিং অফ কেমিক্যালস, মানে যত কেমিক্যালস আছে তার মধ্যে রাজা। কেন? কারণ এটা সব থেকে বেশি ব্যবহৃত হয়, সব থেকে বেশি আমরা রিএজেন্ট হিসেবে ইউজ করি, এই জন্য সালফিউরিক অ্যাসিড নেওয়াটা কনভেনশনালি ইউজ করা হয়। এখানে কি তৈরি করে? এখানে হইতেছে এই ক্যালসিয়াম সালফেট তৈরি করবে, আর এখানে অক্সালিক অ্যাসিড তৈরি করবে H2C2O4। এখন দেখ কিডনি পাথর তো একটুখানি, তো ক্যালসিয়াম অক্সালেট আমাদের কাছে শেষ। ক্যালসিয়াম অক্সালেটকে সালফিউরিক অ্যাসিডের মধ্যে দিয়েছিলাম, তো সালফিউরিক অ্যাসিড তো এখনো আমাদের আছে। আর ক্যালসিয়াম সালফেট তো দুধ ভাত লবণ না, বাদ দে। তাহলে আমাদের কাছে এখন আছে সালফিউরিক অ্যাসিড, আমাদের কাছে আছে হচ্ছে অক্সালিক অ্যাসিড। তার মধ্যে আমি কি নিছি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। মানে ওই যে তোর পরিচিত বিক্রিয়া, KMnO4, সালফিউরিক অ্যাসিড এবং হচ্ছে অক্সালিক অ্যাসিড H2C2O4। এবার ভুল করা যাবে না, প্রথমে তুল্য সংখ্যা এক্সচেঞ্জ। তুল্য সংখ্যা এক্সচেঞ্জ মানে এর তুল্য সংখ্যা ছিল কত? 5, এর সামনে আসবে। এর তুল্য সংখ্যা 2, এর সামনে আসলো। তারপরে আমরা কি জানি? আমরা জানি ম্যাঙ্গানাস 2+ তৈরি করে, মানে ম্যাঙ্গানাস সালফেট তৈরি করে MnSO4। এখানে যেহেতু 2 আছে, এইখানেও 2। এবার আমরা জানি জারকের অক্সিজেন অনুযায়ী পানি, তাহলে এখানে 8 অণু পানি হবে। আমরা জানি অক্সালিক অ্যাসিড থেকে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, 10 অণু কার্বন ডাই অক্সাইড। আর আমরা জানি এখানে একটা দুধভাত যৌগ তৈরি হবে, সেটা হচ্ছে পটাশিয়াম সালফেট। এখানে যেহেতু 8 আছে, এখানে 3 দিলেই মিলে যায়। এখানে 2টা পটাশিয়াম আছে, পটাশিয়াম সালফেট, পটাশিয়াম 2টা আছে, ওখানে কিছু দিতে হবে না। এখন কাহিনী হইতেছে আমাকে কার হিসাব নিকাশ দেওয়া আছে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের হিসাব নিকাশ দেওয়া আছে। দেখে এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ঘনমাত্রা দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আর আমাকে ক্যালসিয়ামের পরিমাণ বের করতে বলছে। তাহলে আগের মতো এইটার অ্যামাউন্ট আমাকে দেওয়া আছে, আর ক্যালসিয়াম বের করতে বলছে। তাহলে এটাও কি লিঙ্ক আপ রিয়াকশন? সেই লিঙ্ক আপ কে করছে? সেই লিঙ্ক আপ করছে হচ্ছে এই যে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড, এই অক্সালিক অ্যাসিড। রামিম বলছে পানি মিলাইতে পারতেছি না। রামিম অবশ্যই তাহলে গত ক্লাসটা করিস নাই, বা গত ক্লাস করলেও বাসায় গিয়ে দেখিস নাই। জারকের অক্সিজেন অনুযায়ী পানি। জারকে এখানে অক্সিজেন আছে 8টা, এই যে 4 দুগুণে 8, সেই 8 এখানে হচ্ছে পানি। তাহলে আমি সমতাকরণ কি বলে, লিঙ্ক আপ করার জন্য এখানে যেহেতু 5 আছে, তাহলে এখানেও কি হবে? 5 হবে। তো আমি এই রিঅ্যাকশনকে 5 দিয়ে গুণ করব। তাহলে দিন শেষে আমার কি দাঁড়ায়? আমার দাঁড়ায় হইতেছে N অফ KMnO4 বাই হচ্ছে 2 সমান N অফ জাস্ট ক্যালসিয়াম আয়ন নিব আর কি, Ca2+ বাই হচ্ছে 5। তাহলে খেয়াল কর, আমি কিন্তু ক্যালসিয়াম আয়ন নিছি কারণ আমাকে ক্যালসিয়াম আয়নের পরিমাণ বের করতে বলছে। আমাকে কিন্তু বলে নাই যে রক্তে কি পরিমাণ ক্যালসিয়াম অক্সালেট আছে। আমাকে বলছে রক্তে কি পরিমাণ ক্যালসিয়াম আছে। আর রক্তে ক্যালসিয়াম তো আসলে ক্যালসিয়াম আয়ন হিসাবেই থাকে। সো এইটুকু যদি বুঝি, তাহলে 5 ইন্টু পটাশিয়াম পারম্যাঙ্গানেট ভি ইন্টু এস। ভি এর মান দেওয়া আছে 24.2, 24.2, অবশ্যই লিটারে নিতে হবে, 10⁻³ এস 9.56, 9.56
10⁻⁻4। এই হচ্ছে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের মোল সংখ্যা। এবার আসি হচ্ছে 2 ইন্টু ক্যালসিয়াম, ডব্লিউ বাই হচ্ছে 40। এখানে ডব্লিউ কত আসে? 2.3 10⁻³ 2.3 10⁻³ এত গ্রাম। এবার এখানে একটু কথা আছে ভাই, এটা কি আনসার? এটা কিন্তু আনসার না। এই যে আমাদের যে ডাক্তার ছিল, সেই ডাক্তার কত এমএল রক্ত নিয়ে আমাদের এইটুকু পরিমাণ বের করছে? সে কিন্তু 10 ml রক্ত নিয়ে বের করছে। আমাদের কিন্তু 10 ml রক্তের জন্য বের করতে বলেনি, প্রতি এমএল রক্তের জন্য বের করতে বলছে। তাহলে প্রতি এমএল রক্তের জন্য যদি বের করতে চাই তাহলে কি হবে? সো অ্যান্সারটা খুব এক লাইনে লেখা যায় 2.3, এই 10⁻³ এর জায়গায় 10⁻⁴ এত গ্রাম পার মিলিলিটার। এই হচ্ছে আমাদের আনসার। অনেকে চিন্তা করছে ভাইয়া হুট করে 4 কেমনে আসলো? 10 ml এ যা থাকবে 1 ml এ তার থেকে 10 ভাগের 1 ভাগ হবে না? 10 ভাগের 1 ভাগ কমে যাবে না? সো এই যে হচ্ছে -3 এর জায়গায় -4 হলো। তাহলে কি বলছে আমাকে? অঙ্কটা রিভিউ করে দেই। যে আমাকে বলছে কিডনি স্টোনের প্রধান উপাদান ক্যালসিয়াম অক্সালেট। এই সেই ক্যালসিয়াম অক্সালেট অ্যাসিডে দ্রবীভূত করছি, অক্সালিক অ্যাসিড তৈরি করছে। সেই অক্সালিক অ্যাসিডের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট নিছি, বিক্রিয়া দেখাইছি। তারপরে আমার লাগবে হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আমার লাগবে ক্যালসিয়াম। তারপরে হচ্ছে লিংক করে হিসাব নিকাশ করে ফেলছি। খুবই ইজি ম্যাথ। আবারও বলতেছি এই ম্যাথগুলো আসলে আমি জাস্ট প্র্যাকটিসের জন্য দেখাচ্ছি। এগুলো না করে দিলেও হইতো। আমি সমতাকরণ পারি, এই অংশটুকু আমার নতুন কিছু না। নেক্সট ম্যাথ লিখে নেই। ওকে, কাঁচা পাচার আমাকে বলতে হবে এটা কোন টাইপ থেকে ম্যাথটা আসছে। জারণ বিজারণের একটা স্পেসিফিক টাইপ, সেটা কি? মানে এই টাইপটা ধরতে পারলে কিন্তু ম্যাথ আসলে সহজ হয়। এটা জারণ বিজারণ থেকে ম্যাথ, ওকে, তাতে কোনো সন্দেহ নাই। কিন্তু জারণ বিজারণের একটা স্পেশাল টাইপের মধ্যে দিয়ে আসছে। এটা হচ্ছে আয়োডোমিতি থেকে আসছে, তাই না? অঙ্কটা পড়লেই বুঝতে পারবো। অঙ্কে কি বলছে যে আমি হচ্ছে কপার সালফেট এর মধ্যে পটাশিয়াম আয়োডাইড মিশাইছি। অনেকে এবার চিন্তা করে ভাই আয়োডোমিতি কি শর্ট সিলেবাসে আছে কিনা? এটা বলা একটু কঠিন। কারণ আয়োডোমিতি আসলে আলাদা কোনো টপিক না। আয়োডোমিতি কিন্তু জারণ বিজারণের মধ্যেই পড়ে। এখন যেখানে জারণ বিজারণ লেখা আছে সেখানে আয়োডোমিতি যে আসতেই পারে তাতে কোনো বাধা নিষেধ নাই। বুঝছি? আবার আয়োডোমিতি আবার এতটা সিগনিফিক্যান্ট যে এটাকে আমরা আয়োডোমিতি নামে আলাদা টপিক নামে চিনি।
এই জন্য অনেকে বলে যে যেহেতু আয়োডোমিতে লেখা নাই তাহলে আয়োডোমিতে থেকে প্রশ্ন আসবে না। এটা বলা যায় না, আয়োডোমিতে জারণ বিজারণের মধ্যেই পড়ে। সো 50 ml কপার সালফেট আমি হচ্ছে আহ দ্রবণে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইড যোগ করে বিমুক্ত আয়োডিনকে, তাহলে আগে হচ্ছে একটু বিমুক্ত আয়োডিন করি। আর এটা একটুখানি মানে এইটুকু পড়লে, না পড়া এইটুকু বাদ দিয়ে মনের মধ্যে খসখসানি রেখে তো লাভ নাই। এমন আহামরি পড়াশোনা হতো না, তাই না? কপার সালফেট, পটাশিয়াম আয়োডাইড। এখানে কি তৈরি করে? এখানে তৈরি করে হইতেছে পটাশিয়াম সালফেট, K2SO4। এখানে তৈরি করে হইতেছে কিউপ্রাস আয়োডাইড। আর অবশ্যই তো এখানে তৈরি করবে আয়োডিন। যেহেতু এখানে আয়োডিন দুইটা, এখানে দুইটা, চারটা, তাহলে এখানে আমি 4 দিব। এখানে যেহেতু 4 আছে তাহলে পটাশিয়ামের আগে 2 দিব। বাকি সব কি ঠিকঠাক আছে? না, এখানে হচ্ছে 2 দিতে হবে। আর এর পরের রিঅ্যাকশনটা বলছিলাম সবারই মুখস্থ করতে। সেটা হচ্ছে এইটা, এই আয়োডিনের সাথে বিক্রিয়া করে সোডিয়াম থায়োসালফেট, Na2S2O3। এখানে তৈরি করে সোডিয়াম টেট্রাথায়োনেট, Na2S4O6 প্লাস হচ্ছে 2NaI। এই হচ্ছে আমাদের রিঅ্যাকশন। বাকিটুকু খুবই ইজি পিজি। কিরকম আমাকে বলছে, কপার সালফেটের দ্রবণে অতিরিক্ত পটাশিয়াম আয়োডাইন যোগ করে বিমুক্ত আয়োডিনকে টাইট্রেট করতে, এই যে সোডিয়াম থায়োসালফেটের আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে। আমাকে বলছে কপার আয়নের পরিমাণ কত। তাহলে আমার লাগবে হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের হিসাব নিকাশ, তাই না? এইটা লাগবে। আর আমার লাগবে হচ্ছে কপার। এই কাছে পাশে একটা ঘটককে এখানে, কাকে আমরা ঘটক হিসাবে ইউজ করব? অবশ্যই আয়োডিনকে ঘটক হিসাবে ইউজ করব, তাই না? এই হচ্ছে আমাদের এখানকার আয়োডিন, এই হচ্ছে আমাদের এখানকার আয়োডিন। এবং এখানে আমার কিছুই করতে হচ্ছে না, সমতাকরণ মানে কি বলে, সহগ সমানই আছে। তাহলে এক লাইনে লিখে দেওয়া যায় n of Na2S2O3, নিচের 2 নিচ্ছি না কারণ এইখানেও 2 আছে, সমান n of Cu2 প্লাস। এখানে 2 আছে, এখানে 2 আছে, কাটাকাটি যাবে। তাহলে এই পাশে নিব হচ্ছে V ইন্টু S। V এর মান দেওয়া আছে 35, 10⁻³ লিটারে নিলাম আর কি। S এর মান দেওয়া আছে 0.15। আর এইখানে হচ্ছে W/, 63.5। নরমালি পরিমাণ চাইলে ভরই চাই, বুঝছিস, ম্যাক্সিমাম টাইমে। (8.2 into 10⁻⁵) ওকে, 8.2 into 10⁻⁵ এত গ্রাম। তুষ্টি, ওই যে কিউপ্রাস আয়োডাইড ডাইমার লবণ হিসেবে থাকে, বুঝছিস। এরপরে আমাদের হচ্ছে জারণ বিজারণ এই পর্যন্তই শেষ। আচ্ছা, এবার আসি টাইপ 12 না, টাইপের সিরিয়াল ভুলে গেছি। এই কত নম্বর টাইপ চলে এখন? জারণ বিজারণ কত নম্বর টাইপ দিয়ে শুরু করছিলাম? সিরিয়াল তো মনে নাই। যাই হোক, টাইপ কিছু একটা। বিআর ল্যাম্বার্ট সূত্র। এই বিআর ল্যাম্বার্ট সূত্রটা আসলে আমাদের শর্ট সিলেবাসে নাই, মানে একদমই নাই। তারপরে হইতেছে এখন এটা পড়বো কি পড়বো না, এটা নিয়ে একটা প্রশ্ন। তো এটা খুব কঠিন জিনিস না, একেবারে ইজি জিনিস। আর এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে। তো আমরা একটু পড়ে ফেলি আর কি, মানে এমন আহামরি বেশি কিছু না। যদি কারো শুধু শর্ট সিলেবাসটুকু পড়তে মন চায়, এই চ্যাপ্টারে আসলে শর্ট সিলেবাসের বাইরে যা যা আছে সেগুলো খুবই সিলি জিনিস, খুবই সিলি জিনিস। মানে ওগুলো বাদ দিলে আসলে এমন আহামরিও বাদ দিতে হয়, বাদ দেওয়া যায় না যে অনেক কিছু বাদ দিব।
এই জন্য আমরা খুব বেশি মনের মধ্যে খচখচানি না রেখে পড়েই ফেলি। বিয়ার ল্যাম্বার্ট সূত্র। এখন বিয়ার ল্যাম্বার্ট সূত্র আসলে কি করে? এটার যে মেইন প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালকে বলা হয় স্পেকট্রোফটোমেট্রি। একটু লিখে দেই। ও আচ্ছা, কালো রং। স্পেকট্রোফটোমেট্রি। মেট্রি মানে তো পরিমাপ, আর স্পেকট্রোফটো মানে হইতেছে আলো টালো ব্যাপার স্যাপার। তো স্পেকট্রোফটোমেট্রি মানে হইতেছে আলোর সাহায্যে কোনো কিছু নির্ণয় করা। এটা হচ্ছে আমাদের স্পেকট্রোফটোমেট্রি। তো বিয়ার ল্যাম্বার্ট সূত্র দিয়ে আসলে কি মাপা হয় জানিস? ঘনমাত্রা মাপা হয়। ঘনমাত্রা নির্ণয় করি আমরা। তো প্রশ্ন আসতে পারে, ভাই ঘনমাত্রা তো আমরা টাইট্রেশন দিয়ে বের করতাম, তাই না? টাইট্রেশন দিয়ে বের করলে আমাদের এটা আবার কেন দরকার? না, টাইট্রেশন প্রসেসটা কিন্তু খুব বেশি অ্যাকুরেট প্রসেস না। অ্যাকুরেট কেন না? কারণ হচ্ছে, দেখ অ্যাসিড না হয় ক্ষারের সাথে বিক্রিয়া করে, জারক না হয় বিজারকের সাথে বিক্রিয়া করে। কিন্তু অনেক বাস্তব কিছু মলিকিউল থাকে, যেমন ধর ডিএনএ, আরএনএ, প্রোটিন, এই টাইপের যেগুলো খুবই সেনসিটিভ, যেগুলো খুবই এক্সপেন্সিভ, এবং যেগুলো নির্ভুলভাবে পরিমাপ করতে হয়। মানে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা একটু এদিক ওদিক হইলে তো কিছু হবে না। কিন্তু ধর তুই কোনো একটা প্রজেক্ট করতেছিস, মানে বাস্তবে হচ্ছে একটা প্রজেক্ট আসলো ফর সে কোভিড নিয়ে। তো সেই প্রজেক্টে তো অনেক টাকা পয়সা দেয়, মানে অনেক টাকা পয়সা সেই প্রজেক্টে দেয় আর কি। তো সেইখানে তো ভুলভাল হইলে তো সমস্যা। মেডিকেল সায়েন্সে যে প্রজেক্ট গুলো হয়, সো ধর ডিএনএ, আরএনএ, প্রোটিন, এই টাইপের যারা আছে, এদের ঘনমাত্রা যখন আমরা মাপি, তখন হচ্ছে স্পেকট্রোফটোমেট্রি ইউজ করা হয়, মানে আলোর সাহায্যে ঘনমাত্রা নির্ণয়। সো প্রিন্সিপালটা খুবই সহজ। প্রিন্সিপালটা কেমন? ধর, এই যে আমার এখানে এরকম একটা কিউবেট আছে আর কি, এটা একটা কাঁচ নল থাকে। কোনো মেশিনে স্পেকট্রোফটোমিটার যে মেশিনগুলো খুবই এক্সপেন্সিভ মেশিন, খুবই সংবেদনশীল মেশিন, মানে খুবই সেন্সিটিভ মেশিন। এই এমন না যে হইতেছে, এটা কোনো জায়গায় এরকম শোয়ানো থাকে, কোনো জায়গায় এরকম চার কোণা থাকে, বুঝছিস? এরকম হচ্ছে চার কোণা ইয়া থাকে। এবং এই চার কোণা যেটা থাকে, আলো এখান থেকে পাঠানো হয়, এখানে বের হয়। এটা খুবই সেন্সিটিভ কাচের তৈরি, মানে যে কাজ কোনো রকমের আলো শোষণ করে না। এবং এই কাঁচ মোছার জন্য আলাদা টিস্যু থাকে। কারণ ধর তুই নরমাল টিস্যু দিয়ে কাঁচ মুছতে গেলি, তো তখন হচ্ছে এখানে একটা স্ক্র্যাচ পড়ে গেল। তো স্ক্র্যাচ পড়লে তো আলো এখানে ওইখানে বাধা পাবে। সো একেবারে মোটামুটি 100% ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে বানানো হয় এই টাইপের কিউবেট গুলা। আর বিশাল বড় একটা মেশিন থাকে, বুঝছিস? মেশিন কি কাজ করে একটু বুঝাই দিই। তো ধর আমার কাছে এরকম একটা স্যাম্পল আছে, তার মধ্যে কিউবেট আর কি, তার মধ্যে আমি আমার স্যাম্পল নিলাম। স্যাম্পল মানে যার ঘনমাত্রা আমি মাপতে চাচ্ছি, ফর সে এটা একটা ডিএনএ স্যাম্পল। তোদের মধ্যে আবার তোদের একটা প্রবণতা আছে, তোরা ডিএনএ রে সারা জীবন এই ডাবল হেলিক্স দেখতে দেখতে মনে করিস ডিএনএ মনে হয় বাস্তব জীবনে দড়ির মতো থাকে। হ্যাঁ, আমি অনেক করছি আমার জীবনে, অনেক করছি। ডিএনএ কিন্তু বাস্তবে এই দ্রবণের মতোই থাকে, এমন না যে ডিএনএ দড়ির মতো পেঁচানো পেঁচানো বাস্তবে দেখা যায়। বাস্তবে ডিএনএ সলিউশন আকারে থাকে এবং দেখতে পানির মতোই মনে হয়। তো কি করা হয়, এইখান থেকে লাইট ইনপুট করা হয়, ধর আই ইন্টেন্সিটি লাইট ইনপুট করলাম, আই নট আর কি। আর এখানে আই ইন্টেন্সিটি লাইট বের হলো। আই মানে হইতেছে আলোর তীব্রতা। এবং মনে আছে কিনা আলোর তীব্রতা তার বিস্তারের সমানুপাতিক, মনে আছে? ফিজিক্সে পড়ছি। এমনি বলে দিলাম আর কি, বলার জন্য। ওকে। সো ধর আমি আই নট ইন্টেন্সিটি বা আই নট তীব্রতার আলো পাঠাইলাম, এখানে আই বের হইল, এবং তোর কমন সেন্স কি বলে? কি হবে, আই নট বড় হবে না আই বড় হবে? ডেফিনেটলি আই নট বড় হবে না? অবশ্যই আমার এই স্যাম্পল যদি বেশি, মানে স্যাম্পল তো কিছু হলো শোষণ করবেই, কিছু হলো বাধা দিবেই। এবং এটা যত বেশি ঘন হবে, খেয়াল কর, যত বেশি ঘন হবে তত বেশি হচ্ছে আলো শোষিত হবে, তত কম আলো বের হবে। তাহলে চিন্তা কর, বেশি ঘন হইলে আলো কম বের হইতেছে, কম ঘন হইলে আলো বেশি বের হইতেছে। এই যে এই প্রিন্সিপালের উপর ভিত্তি করে আসলে ঘনমাত্রা বের করা হয়। এবং এখানে কোনো বিক্রিয়া টিক্রিয়া হয় না। এবং এই মেশিনটাই যে আই তীব্রতা মাপার হচ্ছে মেশিনের মাধ্যমে করা হয়। আইও মেশিনে মাপে, খুবই নির্ভুলভাবে মাপে, তো এই জন্য অ্যাকুরেট মান পাওয়া যায়। তাহলে কি হইলো, আমি একটা স্যাম্পল নিলাম,
ধরলাম ডিএনএ, আরএনএ বা প্রোটিন, কোন কিছু একটা স্যাম্পল নিছি, যার ঘনমানটা মাপতে চাই। তো সেই স্যাম্পল এখানে নিছি, আমি একটা আলো পাঠাচ্ছি ওই স্যাম্পলের মধ্য দিয়ে। ধরলাম এই স্যাম্পলের হচ্ছে দৈর্ঘ্য, কিউবেটের দৈর্ঘ্য হচ্ছে এল ধরে নিচ্ছি, মানে আলো এল দূরত্ব ট্রাভেল করছে। তো কথা হইতেছে আমার এই স্যাম্পল তো কিছু হলো শোষণ করবেই, এবং আমার স্যাম্পল যত বেশি ঘন হবে, স্যাম্পল যত ঘন হবে এই শোষণ তত বেশি হবে। তো শোষণ করলে এখানে যেটা বের হইতেছে তার তীব্রতা তো কমে যাচ্ছে, তাই না? তাহলে আমি অবশ্যই বলতে পারি যে আই নট, যে তীব্রতা আলো ইনপুট করলো সেটা বেশি কার থেকে, আই থেকে। এবং আমার স্যাম্পল যত বেশি ঘন হবে তত এই ডিফারেন্স বেশি হবে। এই হচ্ছে প্রিন্সিপাল আমাদের মাপার, ঘনমাত্রা মাপার। তাহলে আই নট ইজ গ্রেটার দেন হচ্ছে আই। ওকে, ভালো কথা। সো এইখানে আমরা একটা টার্মিনোলজি মাপি, সেই টার্মিনোলজিকে আমরা বলি হইতেছে শোষণ। ইংলিশে বলা হয় অ্যাবজর্বেন্স, ABSORBANCE। সি না এসি কি জানি, তারা দেখি কোনো মেথড আছে কিনা। যাই হোক, অ্যাবজর্বেন্স, সেই অ্যাবজর্বেন্সকে সিম্বলাইজ করা হয় এ দিয়ে। এখন অ্যাবজর্বেন্স যদি এ হয়, এ সমান কি? এ সমান হচ্ছে খুবই স্বাভাবিক, এই হচ্ছে আই নট মাইনাস আই, তাই না? এই তো, মানে অ্যাবজর্বেন্স মানে শোষণ, বাংলা এটাকে শোষণ বলে। তো শোষণ মানে কি? শোষণ মানে হইতেছে যে বিয়োগফলিত, যেটুকু পাঠাইছি মাইনাস যেটুকু বের হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে যে তোরা যদি ডিএনএ সলিউশন কোনোদিন দেখে থাকিস, সেটা স্বচ্ছ পানির মতোই। মানে আমাদের এই স্যাম্পল এমন আহামরি, এই পুরো প্রসেসটা এমন টাইপের স্যাম্পলের জন্য আমরা ডিজাইন করি যারা খুবই স্বচ্ছ টাইপের। সেই ডিফারেন্সটা কিন্তু খুবই কম হয়, এদেরকে মানটা প্রায় জিরো চলে আসে। এই জিরো মানকে বড় করার জন্য আমরা কি করি? আমাদের তো একটা অস্ত্র আছে, সেই অস্ত্র কি? লগ। তাহলে যা পাঠাচ্ছি তার লগ মাইনাস যা বের হয়েছে তার লগ। লগ কেন নেওয়া হয়? মানটা এক্সট্রিমলি ছোট চলে আসতো, জিরোর কাছাকাছি আসতো, এই জন্য লগ নিচ্ছে। তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়? ইকুয়েশন দাঁড়ায় হইতেছে এ সমান হইতেছে লগ উপরে আই নট মাইনাস হইতেছে আই। এটা মুখস্থ করতে হবে কিন্তু। সবাই কি ফিল করতে পারছি যে অ্যাবজর্বেন্স মানে অনেকের মনে হইতে পারে ভাই লগ কেন নেওয়া হইলো? লগ নেওয়া হইতেছে এই কারণে, লগ না নিলে এই বিয়োগফলটা অলমোস্ট জিরো চলে আসে, অ্যাবজর্বেন্স বলে কিছু থাকেই না। লগ নিলে সেই মানটা সুন্দর মান আসবে। হ্যাঁ, যন্ত্রটার নাম হচ্ছে স্পেকট্রোফটোমিটার। স্পেকট্রোফটোমিটার মেশিনের নাম। অনেক বড় একটা মেশিন, এত বড় একটা মেশিন আমাদের ল্যাবে কয়েকটা আছে এরকম। ওকে, ভালো কথা। এবার দেখ তো বাকিটুকু ফিল করতে পারি কিনা। আমাদের বিআর বলছে, দাঁড়া, বিআর কোনটা বলছে আর ল্যাম্বার্ট কোনটা বলছে, এটা আমি উল্টাই ফেলি, একটু দেখে নেই। এই অংশটুকু বই পড়তে গেলে ঝামেলায় পড়ে যাবি, কারণ বইতে খুবই অদ্ভুত ভাবে দেওয়া। ওকে, পাইছি। আচ্ছা, বিআর সাহেব বলছে এ সমানুপাতিক সি। এ সমানুপাতিক সি মানে হইতেছে, চিন্তা কর, এ সমানুপাতিক সি, আমার ওই ঘনমাত্রা যদি বেশি হয় তাহলে অ্যাবজর্বেন্স বেশি হবে। স্বাভাবিক না? সি মানে কার ঘনমাত্রা? সি মানে হচ্ছে স্যাম্পলের ঘনমাত্রা। এখানে একটু লিখে রাখি যে সি হচ্ছে নমুনার ঘনমাত্রা। তাহলে বিআর বলছে এ সমানুপাতিক সি, মানে আমি এখানে যে স্যাম্পল নিব সেই স্যাম্পল যত বেশি হোক, যত বেশি ঘন হবে তত বেশি শোষণ হবে, এটা খুবই স্বাভাবিক। আর ল্যাম্বার্ট বলছে, এই সহজ জিনিসটা যে বইতে কিভাবে পেঁচাইছে, যে এ সমানুপাতিক এল। এল মানে কি? এল মানে হইতেছে আলো দ্বারা অতিক্রান্ত দূরত্ব।
এটাও খুব স্বাভাবিক, তাই সেন্স মেক করে। আমি যদি আমার ওই কিউবেটের দৈর্ঘ্য বেশি নিতাম, এই যে এই কিউবেটের দৈর্ঘ্য বেশি নিতাম, দৈর্ঘ্য বেশি নিলে শোষণ বেশি হইতো, দৈর্ঘ্য কম হলে শোষণ কম হইতো। এখন তোরা অনেকে মনে করতে পারিস ভাই এল এর নাম আপনি কেন এটা দৈর্ঘ্য দিলেন না? এই এল এর মান কি দৈর্ঘ্য বলে কোনো কথা আছে? আমি যদি ওই কিউবেটটাকে হইতেছে এভাবে খাড়া করে নিতাম এবং ধর তারপরে হচ্ছে আলো এই পাশ থেকে পাঠাইতাম আর এই পাশ থেকে আলো বের হইতো, তখন কিন্তু দৈর্ঘ্য বলে কিছু হইতো না, তখন এল এর মান কিন্তু ব্যাস হইতো। ব্যাস হইতো না? তো সোজা কথা, এল দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিচ্ছু না। এল হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল বাই লাইট, মানে আলো যে দূরত্বটুকু অতিক্রম করছে সেই দূরত্বটা। তাহলে একটু শুরু থেকে বলি। বিয়ার ল্যাম্বার্ট ল এটা আসলে ব্যবহার করা হয় স্পেকট্রোফটোমেট্রিতে। স্পেকট্রোফটোমেট্রি মানে হইতেছে আলোর সাহায্যে ঘনমাত্রা নির্ণয়। ওকে, ভালো কথা। এই স্পেকট্রোফটোমেট্রিতে আমরা একটা স্যাম্পল নিই, সেই স্যাম্পলের মধ্যে দুইটা ইন্টেন্সিটি আমরা বের করি, একটা ইনপুট একটা আউটপুট। ইনপুটটা অবশ্যই বেশি হয়, সেখানে একটা রাশি পাওয়া হয়, রাশিটার নাম হইতেছে অ্যাবজর্বেন্স। অ্যাবজর্বেন্স হইতেছে যে ইন্টেন্সিটি পাঠাইছি তার লগ মাইনাস যে ইন্টেন্সিটি বের হয়েছে তার লগ, এর বিয়োগ ফলটা হইতেছে অ্যাবজর্বেন্স। লগারিদম থাকলে তো বিয়োগ থাকলে ভাগ হয়। এরপর আমি দেখলাম যে এই অ্যাবজর্বেন্সটা স্যাম্পল ঘন হইলে বেশি, পাতলা হইলে কম, তাহলে কি ঘনমাত্রার সমানুপাতিক। আবার আলো বেশি দূরত্ব ট্রাভেল করলে বেশি, কম দূরত্ব ট্রাভেল করলে হচ্ছে এল। তো সোজা কথা, এল হচ্ছে ডিস্টেন্স ট্রাভেল বাই লাইট। তাহলে এই দুটোকে যদি একত্রীকরণ করি, মানে বি আর ল্যাম্বার্ট যদি একসাথে লিখি, বি আর ল্যাম্বার্টের সূত্র কি? এ ইজ প্রপোর্শনাল হচ্ছে এল ইন্টু সি। সমানুপাতিক উঠানোর জন্য কি করতে হয়? সমানুপাতিক ধ্রুবক নিতে হয়। তাহলে এ সমান হচ্ছে এপসাইলন ইন্টু এল ইন্টু সি। এ হচ্ছে আমাদের আরেকটা ইকুয়েশন। হ্যাঁ, বিয়ারের সূত্রে আই কনস্ট্যান্ট, ল্যাম্বার্টের সূত্রে এল কনস্ট্যান্ট, কিন্তু ওই সি কনস্ট্যান্ট। কিন্তু আসলে দিন শেষে আমরা বিয়ারও পড়ি না আলাদা করে, ল্যাম্বার্টও পড়ি না আলাদা করে, আমরা বিয়ার ল্যাম্বার্ট পড়ি, এই জন্য ওই ইকুয়েশন দুটো নিয়ে এত সময় নষ্ট না করি আমরা। তাহলে আমাদের দুইটা ইকুয়েশন দাঁড়াইলো, ইকুয়েশন দুটো একটু কোনায় লিখে দিই। একটা ছিল হচ্ছে এইটা, এ সমান হইতেছে এপসাইলন ইন্টু এল ইন্টু সি, যেটা মাত্র পাইলাম। এ সমান হইতেছে লগ আই নট বাই হইতেছে আই। এই দুটো ইকুয়েশন আপাতত পাইলাম। এখন দেখি ই এর পরিচয়, এই যে সরি এপসাইলনের পরিচয়। এপসাইলনের অনেকগুলো পরিচয় আছে, একটু অন্য রং দিয়ে লিখে দিই। এপসাইলন নট, এটাকে কেউ কেউ বলা হয় শোষণ ধ্রুবক। শোষণ ধ্রুবক, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তারপরে হচ্ছে কেউ কেউ বলা হয় ইফ এপসাইলন কি কনস্ট্যান্ট, হ্যাঁ এপসাইলন কনস্ট্যান্ট, এটাকে ইংলিশ এটাকে বলা হয় অ্যাবজর্পটিভিটি। এ বি এস ও আর, অ্যাব বানানটা কি দ্বারা এখানে কোথায় যেন লেখা আছে, অ্যাবজর্পটিভিটি, টি আই ভি আই টি ওয়াই। এটাকে আবার কেউ কেউ আরেকটা নামে ডাকে, সেটা হচ্ছে এক্সটিংশন কনস্ট্যান্ট, ই এক্স টি আই এন সি, এক্সটিংশন কনস্ট্যান্ট, এই অনেক নামে ডাকে আর কি। ওকে, সো আমরা একটা ব্রেক নেই 10 মিনিটসের, তারপরে এসে আবার বাকিটুকু কন্টিনিউ করি। খেলা দেখছিলাম, ইংল্যান্ড আর সুইজারল্যান্ডের খেলা হচ্ছে, কিন্তু ম্যারম্যারে হইতেছে ম্যারম্যারে। প্রমিত পটাশিয়াম পারম্যাঙ্গানেট বলতে কি বোঝানো হয়েছে? নবনী, এটা তো শুনি নাই কখনো। প্রমিত পটাশিয়াম পারম্যাঙ্গানেট।
দ্বারা একটু ঘাটাঘাটি করতে হবে। তাহলে আমরা কি দেখলাম? আমরা ২ টা ইকুয়েশন দেখলাম। সেটা হইতেছে A সমান এপসাইলন ইনটু L ইনটু C। ও এখানে এপসাইলন নট দেওয়া হয় না, শুধু এপসাইলন। নট এমনি এমনি দিছি। আরেকটা হচ্ছে লগ, উপরে হচ্ছে I নট বাই হচ্ছে I। I মানে ইনটেনসিটি। ওকে, শুধু এপসাইলন, এপসাইলন নট না। আর একটা ইকুয়েশন এখানে বা একটা রাশি আমরা পড়াশোনা করি, সেই রাশিটা একটু বলে দিচ্ছি। রাশিটা হচ্ছে ট্রান্সমিটেন্স। ট্রান্সমিটেন্সকে সিম্বলাইজ করা হয় হচ্ছে টি দিয়ে। ট্রান্সমিটেন্সকে বাংলায় ট্রান্সমিটেন্স দিয়ে মানে লেখা হয়। ট্রান্সমিটেন্স হচ্ছে, যদি এটাকে আমি ডিফাইন করি তাহলে এরকম দাঁড়ায় যে আপতিত আলোর, মানে যে আলোটা আমি ইনপুট দিচ্ছি, আপতিত আলোর যে অংশ, মানে এটাতে আপেক্ষিক রাশি, আপতিত আলোর যে অংশ নির্গত হয়। মানে ধর, আমি কোনো একটা জায়গায় আলো দিলাম, তার 40% আলো বের হইলো। বের হইলো মানে ওই পাশ থেকে বের হইলো। তাহলে ট্রান্সমিটেন্স হচ্ছে 40। ওকে, তাহলে টি সমান কি দাঁড়ায়? টি সমান দাঁড়ায় হচ্ছে এইটা। উপরে হচ্ছে যেটা বের হইছে সেইটা, নিচে হচ্ছে যেটা আমি ইনপুট করলাম সেইটা। আর অনেক সময় এটাকে কেউ কেউ পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করে, কেউ পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করে না। বইতে অনেক হিজিবিজি করে লেখা, হ্যাঁ বললামই তো, ওই সহজ জিনিসটাকে বইতে হিজিবিজি করে লেখা। তাহলে ট্রান্সমিটেন্স হচ্ছে আপতিত আলোর যে অংশ বের হয়, মানে আই নট বাই আই। এটাকে কেউ ভগ্নাংশ দিয়ে প্রকাশ করে, কেউ আবার পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করে, যে যেভাবে প্রকাশ করে। আচ্ছা, ট্রান্সমিটেন্স যদি আই বাই আই নট হয়, এ সমান আবার কি ছিল? আই নট বাই আই। তাহলে আরেকটা ইকুয়েশন বানানো যায় না? এ সমান হতেছে লগ 1/t, বলা যায় তো? তাহলে দিন শেষে আমাদের ইকুয়েশন হচ্ছে কয়টা? আমি ইকুয়েশন গুলো একটু এখানে শর্টকাটে লিখে দেই। আমাদের প্রথম ইকুয়েশন যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এইটা। এ সমান হচ্ছে লগ আই নট বাই আই, এটা একটা। এ সমান হচ্ছে এপসাইলন এল ইন্টু সি। আবার এ সমান হচ্ছে লগ 1/t। আবার টি সমান কি? টি সমান হইতেছে আই বাই আই নট। সারা বাড়ি এই চারটে ইকুয়েশন মনে রাখলেই কাহিনী শেষ। এই হচ্ছে আমাদের জিস্ট, এতক্ষণ ধরে যা পড়াশোনা করলাম। এবার চল দেখি কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করি, তাহলে জিনিসটা আরো মাথার মধ্যে ভালো মতো গেঁথে যাবে। এই ম্যাথটা একটু দেখি। আচ্ছা, আমাকে বলছে 100 সেমি কিউব জলীয় দ্রবণে কোন যৌগের আণবিক ভর দেওয়া আছে এত গ্রাম পার মোল। এই আণবিক ভর কি কোনো মানে কি বলে, স্বাভাবিক আণবিক ভর? এটা কিন্তু স্বাভাবিক আণবিক ভর না, 18,800। তো এটা আসলে কোন একটা পলিমার যৌগের, সেই পলিমার বলতে কোন একটা প্রোটিনকে ওরা মিন করছে, বুঝছিস?
তো বইটা যে ম্যাথটা আসছিল রিয়েলিস্টিক ম্যাথ, এখানে মানটা কিন্তু রিয়েলিস্টিক দেওয়া ছিল 18,800। সো 580 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে এবং 10 সেন্টিমিটার পথের দৈর্ঘ্যে। সো 10 সেন্টিমিটার পথের দৈর্ঘ্যে মানে আমাদের এল এর মান দেওয়া আছে কিন্তু 10 সেন্টিমিটার। আমাকে শোষণ দেওয়া আছে মানে অ্যাবজর্বেন্স দেওয়া আছে হচ্ছে 0.06। তাহলে মোলার শোষণ ধ্রুবক কত, এখানে একটু কাহিনী আছে। মোলার শোষণ ধ্রুবক যখন বলে দিল মানে এই একটা ওয়ার্ড আমাদেরকে একটা রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছে, দেখ তো সেটা ফিল করতে পারিস কিনা। শোষণ ধ্রুবক যে কোনো জিনিস হতে পারে, কিন্তু যখন মোলার শোষণ ধ্রুবক নিব তখন ঘনমাত্রা অবশ্যই মোলারিটিতে নিতে হবে, বুঝছিস? তো এই একটা ওয়ার্ড দিয়ে আমাদেরকে ইনডিরেক্টলি বুঝাইছে বাবা সিটাকে নিতে হবে কিসে, মোলারিটিতে নিতে হবে। এইটা হচ্ছে এই অঙ্কের টুইস্ট, আর কোনো টুইস্ট নাই। এখন চিন্তা কর আমাকে এ দেওয়া আছে, আমাকে এল দেওয়া আছে, আমাদেরকে সি দেওয়া আছে, সি কিন্তু অন্যভাবে দেওয়া আছে। এই যে 100 সেমি কিউব জলীয় দ্রবণে আণবিক ভর দেওয়া আছে। তাহলে ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল হইতেছে এইটা, এ সমান হচ্ছে এপসাইলন ইন্টু এল ইন্টু সি। এর মান হচ্ছে 0.06 সমান এপসাইলন বের করব। এল এর মান দেওয়া আছে হচ্ছে 10। সি এর মান মনে আছে 1000 ইন্টু W/m/v। মনে আছে বাচ্চাকালের ইকুয়েশন। এবং দেখ প্রত্যেকটা মান দেওয়া আছে 1000 ডাব্লিউ দেওয়া আছে কত 0.95, বুঝছে 0.95। তারপর এম এর মান তো আমাকে 18,800 দেওয়া আছে, আর ভি এর মান দেওয়া আছে 100 সেমি কিউব। এখান থেকে কার মান বের হবে? এপসিলনের মান বের হবে। কত বের হয়? আচ্ছা, মান যেটা আসে আসে, এটার একক কি হবে দেখ। এর তো কোনো একক হয় না, এই কিন্তু ইউনিটলেস। তাহলে আমার একক হচ্ছে 1/, ঘনমাত্রার একক, আর 1/, দৈর্ঘ্যের একক। এখানে ঘনমাত্রার একক কি, মোলারিটি না? তাহলে আমরা বলতে পারি যে হইতেছে লিটার পার মোল, মানে মোল পার লিটার কি লিটার পার মোল বানাইছি, আর হচ্ছে দৈর্ঘ্যের একক পার সেন্টিমিটার। মান যা আসবে তাই, 11.87। আচ্ছা ঠিক আছে, 11.8। এই হচ্ছে আমাদের আনসার। একদম ইজি পিজি লেমন স্কুইজি ম্যাথ, খালি এই মোলার শোষণ ধ্রুবক দেখে আমাদেরকে বুঝতে হইতো যে আমাদেরকে এখানে ঘনমাত্রা মোলারিটিতে নিতে বলছে। আর সিটাকে সেন্টিমিটার চাইলে সেন্টিমিটার, মিটার চাইলে মিটার, যে একক নিব সেই এককটা এখানে বসাই দেব। মানে এমন কোনো কথা নাই যেটা নিতে হবে, ইউজুয়ালি সেন্টিমিটারেই নিতে হয়। কারণ একটা কিউবের কতটুকুই বা বড় হয়, নর্মালি বাস্তবে এতটুকুই হয়। তো ওইটার দৈর্ঘ্য মিটারে নিলে খুব অদ্ভুত মান আসবে না? সেভ করি, কারেন্টটা যদি ঠাস করে চলে যায়। আচ্ছা, নেক্সট ম্যাথ। 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার শুরুতে দেওয়া আছে।
লাস্ট ম্যাথে এম এর মান কত হবে? এই যে এখানে যা আসে বসাইলাম, আমার তো মান মনে নাই। আমাকে বলছে এই ম্যাথটাতে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি পাত্রে নেওয়া। এই 1 সেন্টিমিটার দৈর্ঘ্য মানে আমাদেরকে এল এর মান দেওয়া আছে 1 সেন্টিমিটার। এই যে এল সমান হচ্ছে 1 সেন্টিমিটার। 1 সেন্টিমিটার দৈর্ঘ্যে একটি পাত্রে নেওয়া নমুনা দ্রবণ থেকে একটি নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আপতিত আলোর 80% নির্গত হয়। এই কাঁচা বাচ্চারা বলছিলাম আপতিত আলোর যে পার্সেন্ট নির্গত হয় সেটা কি? ট্রান্সমিটেন্স না? তাহলে ট্রান্সমিটেন্স মানে হতেছে এখানে টি সমান দেওয়া আছে হচ্ছে 0.8। ফিল করতে পারি? টি মানেই হচ্ছে আপতিত আলোর যে পার্সেন্ট নির্গত হয়। আপতিত আলোর 80% নির্গত হয় মানে টি এর মান দেওয়া আছে। বস্তুটির শোষণ ক্ষমতা, অ্যাবজর্পটিভিটি যেটাকে বলছিলাম, এপসাইলনের মান দেওয়া আছে হচ্ছে 2। তাহলে আমাকে বের করতে বলছে ঘনমানটা কত, মানে সি এর মান কত। এখন এইটুকু যদি কম্বাইন করে কোনো একটা নন ফর্মুলা বানাইতে চাই, তাহলে আমাদের সেই নন ফর্মুলা কি ছিল? নন ফর্মুলা ছিল এইটা, এ সমান হইতেছে এপসাইলন এল ইন্টু সি। এ সমান কি লগ 1/t না? এপসাইলনের মান দেওয়া আছে হচ্ছে 2, এল এর মান দেওয়া আছে 1, ইন্টু সি এর মান বের হবে। কত বের হয় সি এর মান? 0.48। এই অঙ্কটার মেইন কাহিনী হচ্ছে একক কোনটা হবে। দেখি এককটা খুঁজে বের করতে পারি কিনা, মাথায় কতদূর মানে খেলে। এককটা বের করা কিন্তু একটু ট্রিকি, এবং এককটা দেওয়া আছে কোথাও। এখানে কি মোল পার লিটার হবে? মোল পার লিটার কিন্তু হবে না। যদি কেউ মনে করে থাকে মোল পার লিটার, তাহলে সে কিন্তু বোকার স্বর্গে আছে। তাহলে ভাই একক কোথায় আছে কেমনে বুঝবো? এই যে বাবা, এইখানে একক আছে, এইখানে বুঝবো। অঙ্কের মধ্যে আনসারটা দেওয়া আছে। আমরা তো জানি এপসাইলনের একক হচ্ছে 1 বাই ঘনমাত্রার একক বাই 1 বাই দৈর্ঘ্যের একক, তাই না? এই যে এপসাইলনের একক হইতেছে, এর তো কোনো একক হয় না, 1 বাই ঘনমাত্রার একক, 1 বাই দৈর্ঘ্যের একক। এখন এই যে দৈর্ঘ্যের একক তো পার সেন্টিমিটার, ঘনমাত্রার একক দেওয়া আছে হচ্ছে লিটার পার গ্রাম। লিটার পার গ্রাম, কিন্তু আমাদের এখানে তো লিটার পার গ্রামকে উল্টে নিতে হবে। সো আলটিমেটলি কি থাকে, গ্রাম পার লিটার থাকে না? সো 0.048 গ্রাম পার লিটার। এই সবাই কি ফিল করতে পারছি কাঁচা বাচ্চারা, যে এককটা কই দেখে বসাইলাম? ওকে। আচ্ছা আবার, ঠিক আছে, মানে আমাদের ইকুয়েশন তো এইটা, মানে এপসাইলন সমান কি, এপসাইলন সমান হতেছে এ বাই এল ইন্টু সি। তো এর তো কোনো একক হয় না। এর কেন একক হয় না? কারণ এই হচ্ছে, এ হচ্ছে একটা রেশিও, আই নট বাই আই। সো এর কোনো একক হইতেছে না। তাহলে এপসাইলনের একক 1 বাই দৈর্ঘ্যের একক বাই 1 বাই ঘনমাত্রার একক। তো এইখানে দৈর্ঘ্যের এককের জন্য তো পার সেন্টিমিটার আসছে, তাই না? আর ঘনমাত্রার এককের জন্য এটা আসছে। তো 1 বাই ঘনমাত্রার একক উল্টাইলে কি হয়? গ্রাম পার লিটার হয় না? বুঝতে পারছি এবার? বুঝা উচিত। মানে এটা সিম্পল, জাস্ট সচেতন থেকে ম্যাথ করতে হয়, চোখ কান খোলা রেখে ম্যাথ করতে হয়। প্রথম ম্যাথটা যেরকম এই যে মোলার শোষণ ধ্রুবক দিয়ে আমাদেরকে সিটাকে মোলারিটিতে বের করতে বলছে। দ্বিতীয় এককে আমাদের এখানে লিটার পার গ্রাম দেওয়া আছে, সেখান থেকে গ্রাম পার লিটার বের করতে বলছে। এই ম্যাথটা একটু দেখি।
ওকে, আমরা একটু আমাকে বলছে যে কোন যৌগে এল শোষণ দৈর্ঘ্যের কোন সেলে আপতিত রশ্মির 10% আলো শোষণ করে। আপতিত আলোর 10% আলো শোষণ করে। শোষণ দৈর্ঘ্য এল ছিল। অনেকে না আবেগ আপ্লুত হয়ে যায়। এই 10% শোষণ করে অনেকে মনে করে যে এর মান দেওয়া আছে 10। কি মনে হয়, এটা কি এর মান দেওয়া আছে? অনেকে কিন্তু মনে করে যে 10% আলো শোষণ করে। না রে বাবা, এটা কিন্তু এর মান দেওয়া নাই। এই যে শতাংশ, অংশ, ভগ্নাংশ এগুলো কি আপেক্ষিক মান না? মানে 10% হলো শোষণ করে মানে কত শতাংশ বের হয়? 90% বের হয়। তো আমাদেরকে আসলে ইনডিরেক্টলি বুঝাইছে যে এখানে টি এর মান বা টি1 এর মান দেওয়া আছে হচ্ছে 0.9। আর ধরলাম এল1 এর মান দেওয়া ছিল এল প্রথম কেসে। আবারও বলছি, কখনো যদি অংশ, শতাংশ, ভগ্নাংশ থাকে তখন সেখানে আসলে আমাদের কি নিয়ে ডিল করতে হয়? ডিল করতে হয় হচ্ছে টি নিয়ে। তো যখন শোষণ দৈর্ঘ্য এল ছিল তখন 90% হলো শোষণ হইতো। তাহলে 10% হলো বের হইতো। তাহলে সরি, 10% শোষণ হইতো, 90% বের হইতো। টি এর মান দেওয়া আছে হচ্ছে এত। শোষণ দৈর্ঘ্য 5 গুণ বেশি করা হলে, এই 5 গুণ বেশি করা মানে কত গুণ করা কাঁচা বাচ্চারা? 5 গুণ বেশি করা মানে 6 গুণ করা না? বুঝতে পারি কি? 5 গুণ বেশি করা হয়েছে, 5 গুণ বাড়ানো হয়েছে। তাহলে আমি বলতে পারি L2 সমান হচ্ছে 6L। আশা করি এই বয়সে এসে এটুকু সবাই বুঝি। যদি বলতে 5 গুণ করা হয়েছে তাহলে 5L হইতো। কিন্তু বলছে 5 গুণ বেশি করা হয়েছে মানে 6L হবে। তাহলে আপতিত রশ্মির কত অংশ শোষিত হবে? এই কত অংশ শোষিত হবে মানে কি? T2 হচ্ছে কত অংশ বের হবে। তাহলে আমাদেরকে আসলে বের করতে বলছে যে 1 মাইনাস T2 সমান হচ্ছে what? আমি আবার বুঝাই দিই, কোনো সমস্যা নাই। অঙ্ক না বুঝলে তো সলভ করতে পারবো না। আমাকে বলছে কোন একটা যৌগে এল শোষণ দৈর্ঘ্যে, মানে যখন শোষণ দৈর্ঘ্য এল ছিল তখন 10% হলো শোষিত হইতো। এই 10% হলো শোষিত হইতো মানে আসলে এইটা আমাদেরকে দেওয়া আছে হচ্ছে 1 মাইনাস টি বা 1 মাইনাস টি1 দেওয়া আছে এইটা। মানে এইখানে যে ভ্যালুটা আমাকে দেওয়া আছে। আমি শোষণ দৈর্ঘ্য কি করছি? স্যাম্পল কিন্তু পরিবর্তন করিনি, মানে ঘনমাত্রা পরিবর্তন করিনি। স্যাম্পল যা ছিল তাই আছে। শোষণ দৈর্ঘ্য 6 গুণ করছি বা 5 গুণ বাড়াইছি। তখন কত অংশ শোষিত হবে মানে 1 মাইনাস টি2 বের করতে বলছে। তাহলে এখানে কিন্তু ঘনমাত্রা কনস্ট্যান্ট। ঘনমাত্রা যদি কনস্ট্যান্ট হয় তাহলে কাঁচা বাচ্চারা এটা তো বলাই যায় যে এ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল কি এল। তাহলে A1 বাই হইতেছে A2 সমান হচ্ছে L1 বাই হইতেছে L2। এখন এ তো আমাকে সরাসরি দেওয়া নাই, আমাকে এর বদলে টি দেওয়া আছে। তাহলে আমি বলতে পারি এখানে হচ্ছে লগ 1 বাই টি1 বাই হচ্ছে লগ 1 বাই টি2 সমান এখানে হচ্ছে L1 মানে তো L, L2 মানে হইতেছে 6L। এখন আমি তো টি1 এর মান তো জানি, তাই না? আলটিমেটলি আমাদের বের করতে হবে টি2 এর মান। বের করিস তো কেউ একজন, কত থাকে? জিরো পয়েন্ট ওয়ান ফাইভ টু না, 0.152 থাকে না, অন্য একটা মান আসবে। হ্যাঁ, 0.53। 53 পরে ডিজিটটা বলিস। 0.53 তারপরে 0.536। আচ্ছা, এইটা কিন্তু আমাদের হচ্ছে
0.531, হ্যাঁ 0.531ই আসবে, 6 না। এটা কিন্তু আনসার না। এটা হচ্ছে কত অংশ বের হয়ে গেছে সেটা প্রকাশ করে, আমাদের বলছে কত অংশ শোষিত হবে। তো 1 মাইনাস T2 যদি করি, তাহলে দেখতো এখানে কত থাকে, 0.4468, 0.468 এত। আর যদি পার্সেন্টেজে প্রকাশ করতে চাস 100 দিয়ে গুণ কর, 46.8%। ওকে, সো এরই সাথে সাথে আমরা হচ্ছে এই চ্যাপ্টারে আরেকটু জিনিস আছে, সেটা হচ্ছে ওই যে ইয়া বের করা, স্পেকট্রাম থেকে হচ্ছে কার্যকরী মূলক শনাক্তকরণ করা, বাট ওইটা আমি এখানে পড়াই না, ওইটা আমি জৈব যৌগের শেষে গিয়ে পড়াই। আর এখানে আছে হচ্ছে কি বলে হচ্ছে ক্রোমাটোগ্রাফি। সো ক্রোমাটোগ্রাফির, আচ্ছা ক্রোমাটোগ্রাফি নিয়ে কথা বলবো না, কাহিনী আছে এখানে, ঠিক আছে। বাট আপাতত অফিসিয়ালি এই চ্যাপ্টারটা হচ্ছে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। এরপরে তো সিকিউ এমসিকিউ সলভ আসবেই। আশা করি তোদের পরিমাণগত রসায়ন ভালো লাগছে, এবং এই চ্যাপ্টার যত ধীরে ধীরে আগাইছে অন্য চ্যাপ্টার দেখবি খুব ফাস্ট আগাবে। বিশেষ করে তড়িৎ রসায়ন খুবই সহজ চ্যাপ্টার, আর হচ্ছে সামনের পরিবেশ রসায়ন খুবই সহজ চ্যাপ্টার, ঠিক আছে। অনেক ভালো একটা জার্নি গেল আমি আশা করি। আর দেখ ক্রোমাটোগ্রাফি হচ্ছে মানে, হ্যাঁ এই চ্যাপ্টারে আছে, কিন্তু আমাদের শর্ট সিলেবাসের সাথে এত বেশি অপ্রাসঙ্গিক হয়ে যায়। আরেকটা জিনিস হচ্ছে ক্রোমাটোগ্রাফি মানে পড়লে তো পড়াই যায়, অন্যরকম পাঠশালায় আমার একটা হচ্ছে ভিডিও আছে, কিন্তু অনেক বেশি দূর সম্পর্কের শর্ট সিলেবাস থেকে, ওটা আপাতত হচ্ছে আমরা বাদ দেই আর কি। এনভায়রনমেন্টাল কেমিস্ট্রিতে কয়টা ক্লাস লাগবে, এইরকম 10-12টা লাগবে, কিন্তু হচ্ছে তড়িৎ রসায়ন আবার কম লাগবে আর কি। সো এই চ্যাপ্টারটা আমরা এখানেই ক্ষান্ত দিচ্ছি। আর এই যে কেউ একজন জিজ্ঞেস করলো যে হচ্ছে ভাই দিনে কি একটা চ্যাপ্টার একটা সাবজেক্ট পড়বো নাকি মাল্টি সাবজেক্ট পড়বো, তোর যেভাবে সুবিধা হয়, এটা দুই রকম মানুষই ভালো করে। আচ্ছা এক্সামের নোটিশটা আমি আগামী ক্লাসে দিয়ে দেবো নে। আর আগামী ক্লাসে আমরা তড়িৎ রসায়ন শুরু করব, জৈব যৌগতে সময় লাগবে। সো নেক্সট ক্লাস থেকে তড়িৎ রসায়ন শুরু হবে। আর মনে মনে ধরে নে শুক্রবারে হচ্ছে এই চ্যাপ্টারের উপর পরীক্ষা। আর এই চ্যাপ্টার যখন বইয়ে পড়বি তখন ক্লাসের সাথে সাথে টপিক মিলাই মিলাই বই পড়বি, তারপরে হচ্ছে প্রশ্ন সলভ করবি। আর এই চ্যাপ্টারটা আসলে প্র্যাকটিস বেসড চ্যাপ্টার, মানে আমি হচ্ছে এই যে যত কিছু করাইলাম এগুলো দেখবি ম্যাক্সিমাম হচ্ছে প্র্যাকটিসের অনেক ম্যাথ ট্যাথ করাইছে, কনসেপ্ট খুবই কম। মুনতাহা বলছে অনেক বেশি ম্যাথ। ভাই কেমিস্ট্রি সারা বাড়ি চ্যাপ্টারই হইতেছে 4টা, তো একটা চ্যাপ্টারে তো অনেক সময় লাগবেই, এটা তো খুবই স্বাভাবিক তাই না। প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, প্র্যাকটিস করতে থাক, আমি জানাই দেবো না। তড়িৎ রসায়ন নেক্সট ক্লাস তড়িৎ রসায়ন দিয়ে শুরু হবে, তারপরে আমরা পরিবেশ রসায়ন পড়বো। ওকে, ঠিক আছে ভাইয়া, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। অনেক বড় একটা জার্নি গেল। আল্লাহ হাফেজ সবাইকে।